জয় হিন্দ, নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। একটু আজকে দেরি হয়ে গেল। আমি একটু বিশেষ কাজে বেরিয়েছিলাম এবং যেহেতু কলকাতা পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে, ফলে রাস্তায় ঘাটে জ্যামও শুরু হয়ে গেছে। আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা আমাদের স্বাধীনতার যে গল্প কথার আমাদের যে আলোচনায় আমরা ছিলাম, সেখানে আমরা আগের দিন আমরা শেষ করেছিলাম যখন একজন সাধু এসেছিলেন মুরারিপুকুরে বাগান বাড়িতে, এবং তিনি বারীন্দ্রনাথ এবং কয়েকজনকে বলেছিলেন যাতে নেতৃস্থানীয়রা অন্তত তার সাথে যায় এবং এবং আরো কিছু সাধনার প্রয়োজন, এবং সেটা না হলে এমন কিছু ঘটতে চলেছে যেটা খুব ভয়াবহ। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং কয়েকজন তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন ঠিকই, কিন্তু যাওয়ার 2-3 দিন আগে স্বাভাবিকভাবেই এই বাগান বাড়িতে এতগুলি ছেলে, তাদের সঙ্গে যে জড়িয়ে যাওয়া যে মায়া, সেই মায়ায় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আরো যারা যারা যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা নিজেদের সিদ্ধান্ত থেকে বিরত হন এবং সাধু একাই চলে যান। এইরকম সময় এর আগে আমরা যেটা দেখেছি, দেওঘরে যে বোমা তৈরি করা হচ্ছিল, সেই বোমার মারণ ক্ষমতা পরীক্ষা নিরীক্ষার জন্য একবার সেই বোমা দিঘুরিয়া পাহাড়ে ফাটানো হয় এবং সেখানে একজন তরুণ বিপ্লবী মারা যান বোমাটা ঠিক সময় না ফাটাতে। ফলে বিপ্লবীদের মধ্যে বিশেষ করে যারা একটু সিনিয়র ছিলেন, যেমন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বারীন্দ্রনাথ ঘোষ, এদের একটা ধাক্কা লাগে, কারণ এদের দেখে বা এদের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই সব তরুণ বিপ্লবীরা তাদের বাড়ি ঘর সব রকম পিছুটান ছেড়ে চলে এসেছিলেন। তো তাদের মধ্যে একটি কিশোর বয়স্ক, তরুণ বয়স্ক প্রাণ যখন এভাবে চলে যায়, সেটা অবশ্যই সেই নেতৃত্বকে একটা ধাক্কা দেয়। কিন্তু তারপরে তারা অবশেষে নিজেদেরকে আবার গুছিয়ে নিলেন এবং বৈপ্লবিক কাজে কর্মে তারা মনোনিবেশ করলেন। এরপরই এই সময় আমরা দেখতে পাবো যে এই যে মুরারিপুকুরের যে বাগান বাড়ি, এখান থেকেই মূলত প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরামকে পাঠানো হয় কিংসফোর্ডকে মারার জন্য। এর একটু আগের কথা বলে নিই যে কিংসফোর্ডকে মারার জন্য আমরা যদি মতিলাল রায়ের আমার দেখা বিপ্লবী দেখি, সেখানে উনি বলছেন যে কানাইলাল যখন এপ্রিল মাসের মাঝামাঝি সময়, এপ্রিল মাসের শুরুর দিকে যখন কানাইলাল চন্দননগর ছেড়ে চলে যাচ্ছেন, তখন কানাইলাল কিন্তু মতিলাল রায়কে বলেছিলেন যে কিংসফোর্ডই তার লক্ষ্য এবং তিনি একটি পলিটিক্যাল মার্ডার বা পিএম, যে কথাটা তারা ব্যবহার করতেন, সেই পলিটিক্যাল মার্ডারের জন্য তিনি নির্বাচিত হয়েছেন এবং কিংসফোর্ড তার লক্ষ্য। অর্থাৎ কানাইলাল তখনও পর্যন্ত জানতেন যে কিংসফোর্ডকে মারার জন্য তাকেই পাঠানো হচ্ছে। এবং শ্রীশচন্দ্র ঘোষের কাছে পরবর্তীকালে মতিলাল রায় জানতে পেরেছিলেন যে দুজন তরুণকে কিংসফোর্ডকে মারার জন্য পাঠানো হয়েছে এবং তারা যাওয়ার আগে শ্রী অরবিন্দ ঘোষের কাছে আশীর্বাদ নিয়ে তারা তাদের যাত্রা শুরু করেছেন। এরকম অবস্থায় এবং তারপরে যখন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকির এই ঘটনার এই অভিযান ঘটে, আমরা জানি যে তারা কিংসফোর্ডকে মারতে গেছিলেন ঠিকই, কিন্তু ভুলবশত দুজন ইংরেজ রমণী মারা যান, কিংসফোর্ড বেঁচে যান এবং খুব তাড়াতাড়ি কিংসফোর্ডকে আবার বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। এইরকম সময় যখন জানা গেল যে এটার সঙ্গে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি জড়িত, অর্থাৎ আমরা এটা মানে ধরে নিতে পারি যে কোনো কারণে শেষ মুহূর্তে কানাইলালকে না পাঠিয়ে ক্ষুদিরাম বসুকে পাঠানো হয়েছিল। এরপর যখন স্বাভাবিকভাবেই এদের দুজন মানে প্রফুল্ল চাকি রেল স্টেশনে আত্মহত্যা করেন, ক্ষুদিরাম ধরা পড়েন এবং এদের সূত্র ধরে পুলিশ ক্রমশ জাল গুটিয়ে আনতে শুরু করে এবং
ধরপাকড়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। এই সময় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা নির্বাসিতের আত্মকথায় আমরা যেটা পাচ্ছি, উনি বলছেন যে বৈশাখের কোনো একদিন, উনি ওখানে দিন লিখছেন না, এটা হচ্ছে যে ভোর রাত্রে তাদেরকে মুরারিপুকুর বাগানবাড়ি থেকে ধরা হয়েছিল তার আগের দিনের কথা উনি বলছেন। অর্থাৎ আমরা মনে করতে পারি এটা 1 মে 1908, কারণ 2রা মেতে প্রথম মুরারিপুকুরে 14 জন বিপ্লবী ধরা পড়েন ওই বাড়ি থেকে। এবার তারা যখন দুপুরবেলায় বাড়ি মানে সেই বাগান বাড়িতে ফিরছেন তাদের বাড়িতে, সেখানে এসে তারা দেখতে পাচ্ছে সেখানে আসছেন প্রচন্ড একটা দাবদাহের মধ্যে, মে মাসের গরম কলকাতায় বোঝাই যাচ্ছে। এবং সেইখানে তারা তখন দুপুরবেলায় নিজেদের জন্য রান্না বান্না সবে শুরু করতে যাবেন, এবং মাটির হাঁড়িতেই রান্না হতো। কোনো কারণে সেদিন সেই মাটির হাঁড়িটাও ভেঙে যায়, খুব একটা খাওয়া দাওয়া কারোর জোটেনি। কিন্তু উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন যে বারীন্দ্রনাথ চিরকালই খুব উদ্যোগী পুরুষ, তাই শেষ পর্যন্ত রাত 10টার সময় বারীন্দ্রনাথ ঘোষ কোনো রকমে খবরের কাগজ জ্বালিয়ে ভাত রান্না করলেন এবং সবাই মিলে সেই রান্না করা খাবার খেয়ে তারা শুতে গেলেন। ভোর 4টের সময় প্রথম যখন দরজায় ধাক্কা পড়ে, বারীন্দ্রনাথ ঘোষ দরজা খোলেন এবং বারীন্দ্রনাথ ঘোষের নাম জানার পর প্রথম তাকে অ্যারেস্ট করা হয় এবং তারপর এক এক করে তাদেরকে অ্যারেস্ট করা হয়। নির্বাসিতের আত্মকথার 4র্থ পরিচ্ছেদ যদি আমরা দেখি, 4র্থ কিংবা 3য় পরিচ্ছেদ, সেখানে আমরা দেখব, হ্যাঁ 4র্থ পরিচ্ছেদ, এখানে আমরা দেখতে পাবো যে এই সময় থেকে আজকে আমরা যে মূল আলোচনাটার মধ্যে থাকব, সেটা মূলত এই 2রা মে থেকে কানাইলাল এবং সত্যেন বসুর যেদিন তারা নরেন গোসাইকে মারলেন সেই দিনের ঘটনা পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। এবং সেখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে প্রথম যখন তারা ধরা পড়লেন, তাদেরকে তারা তখন জানতেন না যে তাদের অন্যান্য যে ভাড়া বাড়িগুলো রয়েছে সেখানেও ধরপাকড় হবে, বা পুলিশ কি কি পাচ্ছে সেটাও তারা জানতেন না। এবং পুলিশ তাদের মুখ থেকে কথা বের করার জন্য কত রকম বিভিন্ন রকম ছলচাতুরি করতে পারেন সে সম্বন্ধেও কোনো ধারণা তখন তাদের কাছে ছিল না। যাই হোক, এবার ধরপাকড় প্রথমে সেখানে শুরু হয় এবং সারা প্রায় দুপুর পর্যন্ত এই ধরপাকড় চলার পর তাদেরকে, এবং এই 1 মে রাতের কথা যেটা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সময় রাত্রিবেলায় কেউ একজন এসে কিন্তু খবর দিয়েছিল যে খুব সম্ভবত কালকে পুলিশ আসতে চলেছিল। কিন্তু তারা তখন এতটাই ক্লান্ত ছিলেন যে তারা ঠিক করেন যে আগামীকাল উঠে তারা যে যার মতো এই বাড়িটা থেকে বেরিয়ে যাবেন। এবং সেই বাড়িতে যেটুকু বন্দুক এবং যা যা আগ্নেয়াস্ত্র ছিল, বারীন্দ্রনাথ ঘোষ উল্লাসকর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেইগুলো মাটিতে পুঁতে ফেলেন বাগানের। তো সেই সময় বিভিন্ন খানা তল্লাশি চলে, সারা দিন ধরে খানা তল্লাশিতে প্রচুর বিপ্লবীকে ধরা হয় ওখান থেকে। এবং সেই ধরপাকড়ের পরে প্রথম যে অসুবিধার মধ্যে তারা পড়েন, সারাদিনে তাদেরকে প্রায় 1.5 দিন ধরে তাদেরকে খুব একটা কিছু খেতে দেওয়া হয়নি। এবং অবশেষে আলিপুরের ম্যাজিস্ট্রেটের কাছে তাদেরকে হাজির করা হয় পরের দিন। এবং তারপর সেই ম্যাজিস্ট্রেট বার্লি সাহেব যখন বলেন, তিনি সেখানে জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো তোমরা ভারতবর্ষ শাসন করিতে পারো? কথাটা শুনিয়া এত দুঃখের মধ্যেও একটু হাসি আসিল। জিজ্ঞাসা করিলাম, সাহেব 150 বৎসর পূর্বে কি তোমরা ভারত শাসন করিতে, না তোমাদের দেশ হইতে আমরা শাসনকর্তা ধার করিয়া আনিতাম? সাহেবের বোধ হয় উত্তরটা ততটা ভালো লাগিল না। তিনি খবরের কাগজের সংবাদদাতাদের বারণ করিয়া দিলেন আমাদের সহিত তাহার এই সমস্ত কথাবার্তাগুলা যেন ছাপা না হয়। এরপরে সন্ধেবেলায় তাদেরকে আলিপুর জেলে নিয়ে আসা হয় এবং জেলার
যিনি ছিলেন তিনি সত্যি ভদ্র মানুষের মতো কোনোভাবে খুব সামান্য পরিমাণে হলেও প্রায় 2 দিন অনাহারের পর সেই এক মুঠো ভাতই যেন অমৃত বলিয়া মনে হইল। তিনি একটু ডাল ভাতের ব্যবস্থা করে দিয়েছিলেন বলে আমরা জানতে পারছি। তো এই সময় আমরা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে বিবরণ দেখতে পাবো, আমরা এই সময়কালটা জানবার জন্য মূলত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নির্বাসিতার আত্মকথাটাকেই আমরা ফলো করব। কারণ একটা কথা খুব পরিষ্কার যে উনি এই সময়টার মধ্যে দিয়ে গেছেন, উনি নিজে জেলে থেকেছেন এবং পরবর্তীকালে আন্দামানে দ্বীপান্তর ভোগ করেছেন, দীর্ঘ 12-14 বছর আন্দামানে কাটিয়েছেন। ফলে এই সময়কাল 1908 থেকে আমরা ধরতে পারি প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন তারা ছাড়া পেলেন, অর্থাৎ 1918 পর্যন্ত, এই সময়কালটা কিন্তু উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই বইটি অর্থাৎ নির্বাসিতের আত্মকথা প্রামাণ্য হিসেবে ধরা যেতে পারে। এবং এখানে একটা কথা আমি একটু বলে নিই যে এর পরে না আমাদের আলোচনাটাকে একটু অন্যভাবে এগিয়ে নিয়ে যাব। আন্দামানের যে অসহনীয় জীবনযাত্রা, আমার মনে হয় সেটাও আমাদের জানা দরকার, যে জেলের কি অত্যাচার আমাদের বিপ্লবীদের সহ্য করতে হয়েছে এবং তাতে উল্লাসকরের মতো মানুষ তার মানসিক স্থৈর্য হারিয়েছেন। আরো অনেক বিপ্লবীর মধ্যে 2-1 আত্মহত্যাও করেছেন এবং অনেক রকম অনেক বিপর্যয়ের মধ্যে দিয়ে এই বিপ্লবীরা গেছেন। এইটা যেমন আমরা আলোচনা করব, তেমন এই অরবিন্দ বারীন্দ্র ঘোষের এই যে গ্রুপ অনুশীলন সমিতি কলকাতা যারা ধরা পড়লেন, এরপর মূলত কিন্তু 2 ভাবে বাংলাদেশের এই বিপ্লব প্রচেষ্টা এগিয়ে যায়। একজন হচ্ছেন বাঘা যতীন, দ্বিতীয়ত হচ্ছে চন্দননগর গ্রুপের যে বিপ্লবীরা। মূলত সেখানে আমরা মতিলাল রায়, শ্রীশচন্দ্র ঘোষ এবং আরো কয়েকজনকে পাবো। এবং এই যে মুরারিপুকুর মামলা, মুরারিপুকুর আলিপুর বোমকেস যেটাকে বলা হয়, এই আলিপুর বোমকেসের ক্ষেত্রে আমরা দেখব যে আলিপুর বোমকেসের সাথে সাথে ভারতবর্ষের বিপ্লবীরা তাদের প্রথম বোমা বিশারদদের হারাচ্ছেন, অর্থাৎ হেমচন্দ্র কানুনগো এবং উল্লাসকরকে। এরপর এই দায়িত্ব নিষ্ঠাভরে পালন করছেন মনীন্দ্রনাথ নায়েক, চন্দননগর থেকে ফিজিক্সের গ্র্যাজুয়েট স্টুডেন্ট, স্কটিশ চার্চ কলেজের ছিলেন এবং চন্দননগরের প্রথম সায়েন্স গ্র্যাজুয়েট মনীন্দ্রনাথ নায়েক। তিনি অত্যন্ত নিষ্ঠাভরে এই দায়িত্ব পালন করছেন এবং মোটামুটি 1915 পর্যন্ত ভারতবর্ষের ভারতবর্ষের যত বোমা তৈরি হয়েছে এবং যেগুলো বৈপ্লবিক কাজে ব্যবহার হয়েছে, মূলত তা তৈরি হয়েছিল চন্দননগরে। তো এই সমান্তরাল ভাবে এই দুটো নিয়ে এর পরের দিন থেকে আলোচনা করব। কিছুটা আন্দামানের জীবনযাত্রা, যেটা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উল্লাসকর দত্ত, বারীন্দ্রনাথ ঘোষ এবং এরা সহ্য করেছেন, হেমচন্দ্র কানুনগো। তার সাথে সাথে আমরা জানবো যে সমান্তরাল ভাবে বাংলাদেশ এবং ভারতবর্ষে বৈপ্লবিক আন্দোলনটা তখনও কিভাবে চালিয়ে যাওয়া হলো। এবং এই সময় অর্থাৎ 1908 পর যখন আমরা বৈপ্লবিক কাজকর্মের দিকে তাকাবো, আমরা দেখব যে এই প্রফুল্ল চাকি ক্ষুদিরাম এদের অভিযানের পরে, আগেই আমরা দেখেছি বঙ্গভঙ্গ রোধ করতে ব্রিটিশ বাধ্য হয়েছিল, কিন্তু এদের অভিযানটার পরে 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হলেও যেটা তারা করে সেটা হলো ব্রিটিশ সরকার কলকাতা থেকে রাজধানী সরিয়ে দিল্লিতে নিয়ে যায় এবং দিল্লিতে একটা বিরাট সমারোহ করে লর্ড হার্ডিঞ্জ প্রথম বড়লাট হিসেবে তার দায়িত্ব নিতে আসেন। এবং আমরা অনেকেই হয়তো এই ঘটনাটা জানি যে লর্ড হার্ডিঞ্জের ওপর রাসবিহারী বসুর নেতৃত্বে সেই সময় বোমা ফেলা হয়। বোমাটি ফেলেছিলেন বসন্ত কুমার বিশ্বাস। অর্থাৎ এই যে 1908 অরবিন্দ ঘোষ ধরা পড়ার পরে বাংলা এবং ভারতবর্ষের বৈপ্লববাদ কিভাবে এগিয়ে চললো 1915 পর্যন্ত, আমরা কিছুটা এইভাবে আলোচনা করব। এবং তখন আরো অনেক বইয়ের কথা আমি এক এক করে বলবো, তখন আরো অনেক রকম বই আমাদের সেই আলোচনার মধ্যে আসবে। আজকে আপাতত
এই কানাইলাল এবং সত্যেন বসুর 31শে অগস্ট যেভাবে নরেন গোসাইকে তারা মেরেছিলেন, সেইখানে গিয়ে আজকের আলোচনা শেষ করব। এবং তার সাথে সাথে আজকে দুজন শিক্ষককে স্মরণ করব, কারণ গতকাল আমরা শিক্ষক দিবস পেরিয়ে এসেছি। তার সাথে সাথে আজকে আমরা একটু আলোচনা করব বাঘাযতীন এবং তাদের বাঘাযতীনের সম্পর্কে, কারণ আগামী 8-9 সেপ্টেম্বর কপ্তিপদা বা বালাসোরের সেই অসাধারণ যুদ্ধের দিন, সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ এর আগের আলোচনাগুলোতেও তার কাছাকাছি দিনে যেসব বিপ্লবীদের অভিযান বা তাদের জন্মদিন বা তাদের মৃত্যুদিন রয়েছিল, আমরা একটু তাদের কথা বলেছি। তো আজকের এই আলোচনাটা পরে দুজন শিক্ষক এবং বাঘাযতীনকে নিয়ে কিছুটা আলোচনা করব। এবার আমরা দেখতে পাচ্ছি যখন তারা ধরা পড়লেন, প্রথমত বারিন ঘোষের মানে একটা খুব বড় ধাক্কা লাগে, এবং বারিন ঘোষ সেই সময় মাই মিশন ইজ ওভার এইরকম একটা কথা বলে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন। কিন্তু উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, ধরা পড়িবার পর বারীন্দ্র বলিয়াছিল মাই মিশন ইজ ওভার, আমার কাজ ফুরিয়ে গেছে। কিন্তু সে কথার প্রতিধ্বনি তো নিজের মধ্যে একটুও খুঁজিয়া পাইলাম না। দেশের কাজ তো সবই বাকি, শুধু আমাদের কাজই ফুরাইয়া গেল। প্রাণ ভরা সহস্র আকাঙ্ক্ষা, কত কি বিচিত্র কল্পনা করিয়া যুগান্তর গড়িতে নামিয়াছিলাম, এক ভূমিকম্পে সবটাই ধূলিসাৎ হইয়া গেল। এ জগতে শুধু পাহাড়াওয়ালার লাল পাগড়িটাই সত্য, আর বাকি সবটাই মায়া। অতীতের কত স্মৃতি তুবড়িবাজির মতো মাথায় ছুটিয়া উঠিতে লাগিল। মনে পড়িল 3-4 মাস দেশময় টোটো করিয়া ঘুরিয়া যখন শীর্ণ ক্লান্ত দেহভার লইয়া একদিন বাড়িতে ফিরিয়াছিলাম, আমার মা মুখের দিকে চাহিয়া অভিমান ভরে বলিয়াছিলেন, ছেলের আর আমার মায়ের হাতের রান্না ভালো লাগে না। কোথায় কোথায় দিন দুঃখীর মতো ঘুরে ঘুরে বেড়াস বাবা, ভদ্রলোকের ছেলে শেষে কি কোনোদিন পুলিশে ধরে অপমান্নি করবে? আজ সত্য সত্যই পুলিশে ধরিয়া অপমান্নি করিল। আবার মনে পড়িল সেই পাহারাওয়ালার কথা, যে আসিতে আসিতে বলিয়াছিল, বাবুজি তোমরা যদি একটা কিছু গোলাগুলি ছুড়তে তাহলে আমরা সবাই পালিয়ে যেতাম। তাই তো চুপচাপ একেবারে ভেড়ার দলের মতো ধরা পড়িলাম, এ দুঃখ মরিলেও ঘুচিবে না। একজন পুলিশ সার্জেন্ট ঠাট্টা করিয়া বলিয়াছিল, এরা এমন সুবোধ ছেলে যে বাগানে ঘুমাইবার সময় রাস্তায় একজন পাহারা পর্যন্ত রাখে নাই। কথাটা সারা রাত মাথার ভিতর ঘুরিয়া বেড়াইতে লাগিল, কিন্তু এখন আর হাত কামড়ানো ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ বিপ্লবীদের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে তাদের নিজেদের প্রস্তুতির মধ্যে কিছু ফাঁক নিঃসন্দেহে ছিল, তবে এটাও ঠিক যে তারা পথিকৃৎ ছিলেন। তাদের এই বিপ্লবের মাধ্যমেই, তাদের এই অসমাপ্ত বিপ্লবের মাধ্যমেই পরবর্তীকালে যারা কাজ করেছেন তারা তাদের দলের সেই মন্ত্রগুপ্তি আপ্রাণ মেনে চলেছেন, যেটা আমরা বিশেষ করে দেখব রাসবিহারীর দলের মধ্যে। এবং এতটাই মন্ত্রগুপ্তি রাসবিহারী নিজের দলের মধ্যে রাখতে পেরেছিলেন যে বোমা বিশারদ মনীন্দ্রনাথ নায়েকের নাম কেউ কিন্তু জানতে পারেনি, এবং মনীন্দ্রনাথ নায়েক কখনো পুলিশের হাতে ধরাও পড়েননি। তো এছাড়া উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই ধরপাকড়ের মধ্যে এমন অনেককে পুলিশ ধরে এনেছিল, যাক যেরকম একটি ছেলেকে দেখে তারা নিজেরাই বলেছেন যে তুমি কে? সে বলেছে আমি কেউ নই, আমি শুধু আপনাদের বাগানে মর্নিং ওয়াক করতে গেছিলাম। সেটা যে এত বড় অপরাধ আমি বুঝতে পারিনি। এছাড়া উল্লাসকর দত্তের দুজন বন্ধুকে ধরে আনা হয়, যাদের কাছে উল্লাসকর দত্ত এক বাক্স বোমা রাখতে দিয়েছিলেন। দেখিলাম নগেন সেনগুপ্ত আর তার ভাই ধরণীকেও পুলিশ জেলে পুরিয়াছে। বেচারারা বোমার পর্যন্ত জানে না। পুলিশে বোমার আড্ডার সন্ধান পাইয়াছে ভাবিয়া উল্লাসকর বোমাগুলি কোথায় সরাইয়া রাখিবে স্থির করিতে না পারিয়া বাল্যবন্ধু নগেনের বাড়িতে বোমার প্যাটরা রাখিয়া আসিয়াছিল। প্যাটরার ভেতর সাপ আছে কি ব্যাং আছে নগেন বা ধরণী তাহার বিন্দু বিসর্গও জানিত না। তাহাদের বাঁচাইবার জন্যই উল্লাস পুলিশের নিকট সব কথা স্বীকার করিল। উল্লাসের বিশ্বাস ছিল সত্য কথা জানিতে পারিলেই পুলিশের কর্তারা নগেন ও ধরণীর ওপর আর মোকদ্দমা চালাইবে না।
পুলিশ যে ঠিক ধর্মপুত্র যুধিষ্ঠিরের বংশসম্ভূত নয়, এ কথাটা তখন তো আমাদের মাথায় ভালো করিয়া ঢোকে নাই। এরপরে আরো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে তারা আনতে শুরু করলেন। শ্রীহট্ট থেকে সুশীল সেন এবং তার দুই ভাই আসলেন, এবং তাছাড়া মালদা থেকে, যশোর থেকে, খুলনা থেকে আরো অনেক বিপ্লবী এসে জুটলেন। এছাড়া উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে লিখছেন, আর আসিয়া পৌঁছলেন আমার পুরাতন বন্ধু পণ্ডিত ঋষিকেশ। ঋষিকেশ আমার ডাফ কলেজের সহপাঠী। কলেজ হইতে মা ইংরেজি সরস্বতীকে বয়কট করিয়া আমি যখন সাধুগিরি করিতে বাহির হই, তখন ঋষিকেশ ভাবাদিক্ষ বশত নিমতলার ঘাটে গঙ্গা জল স্পর্শ করিয়া প্রতিজ্ঞা করিয়াছিল, সমস্ত সৎ কর্মে সে আমার সহগামী হবে। একে নিমতলার ঘাট মহাতীর্থ বলিলেই হয়, তার উপরে মা গঙ্গা একেবারে জাগ্রত দেবতা। সেখানকার প্রতিজ্ঞা কি আর বিফল হইবার জো আছে? মা গঙ্গা কি কুক্ষণেই তাহার প্রতিজ্ঞা শুনিয়া মনে মনে তথাস্তু করিয়াছিলেন জানি না, কিন্তু সেই দিন হইতে আজ অবধি পণ্ডিত ঋষিকেশ আমার পেছনেই লাগিয়া আছে। শাস্ত্রে বলে যে উৎসবে ব্যসনে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে ও শ্মশানে একসঙ্গে গিয়া দাঁড়ায় সেই বান্ধব। ঋষিকেশের বিবাহে তাহার পুত্রের অন্নপ্রাশনে আমি লুচি খাইয়া আসিয়াছি, দুর্ভিক্ষের সময় দুজনে পীড়িতের সেবা করিয়াছি, একসঙ্গে উভয়ে সাধুগিরি করিয়া ফিরিয়াছি, মাস্টারিও করিয়াছি। আজ রাষ্ট্র বিপ্লব করিতে গিয়া একসঙ্গে উভয়ে পুলিশের হাতে ধরাও পড়িলাম। ভবিষ্যতে যে উভয়কে একসঙ্গে শ্রীধাম আন্দামান বাস করিতে হইবে তাহা অবশ্য তখনও জানিতাম না। বান্ধবত্বের সব লক্ষণই মিলিয়াছে, বাকি আছে শুধু শ্মশানটুকু। নিমতলার ব্রতটুকু এখন নিমতলায় উদযাপন করিয়া আসিতে পারিলেই আমি নিশ্চিন্ত হই। যাক গে, সে তো ভবিষ্যতের কথা। জেলে গিয়ে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রা জেলে পৌঁছানোর 2-3 দিনের মধ্যেই এই পণ্ডিত ঋষিকেশ চলে এলেন, এবং তার সঙ্গে যে বাগানের খুব একটা কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাও নয়, কিন্তু কিছু কিছু কার্যকলাপের সম্পর্কে তিনি জানতেন, এবং কাগজপত্রে 2-1 জায়গায় হয়তো তার নাম ছিল, সেখান থেকেই তাকে ধরে আনা হয়েছিল। এরপর যখন ম্যাজিস্ট্রেটের কাছে তাকে পেশ করা হয়, সেই ম্যাজিস্ট্রেট পণ্ডিত ঋষিকেশের চেহারা দেখে, বেশ বড় সড়ো গোলগাল চেহারা দেখে তাকে নিরপরাধ বলিয়াই ধারণা হইয়াছিল। ম্যাজিস্ট্রেটের মুখ দেখিয়াই বন্ধুর আমার মেজাজটা একেবারে বিগড়াইয়া গেল। মহামান্য সরকার বাহাদুরের রাজ্য ও শাসননীতি সম্বন্ধে বন্ধু আমার ম্যাজিস্ট্রেটের নিকট যে সমস্ত মন্তব্য প্রকাশ করিয়াছিলেন, তাহা এখানে পুনরুদ্ধৃত করিয়া বৃদ্ধ বয়সে বিপদে পড়িবার ইচ্ছা আমার নাই। এটা আমাদের মনে রাখা দরকার যে তখনও কিন্তু ব্রিটিশ শাসন চলছে যখন নির্বাসিতের আত্মকথা উনি লিখছেন। পূর্ববঙ্গের ছোট লাট ফুলার সাহেবের টম ফুলারাই আলোচনা হইতে আরম্ভ করিয়া লাট সাহেবের পিতৃশ্রাদ্ধের ব্যবস্থা পর্যন্ত তাহার মধ্যে ছিল। পণ্ডিতজির বক্তৃতা শুনিয়া ম্যাজিস্ট্রেট তাহাকে জেলের মধ্যে স্বতন্ত্র কুঠুরিতে আবদ্ধ করিতে আদেশ দিলেন। এরপরে এলেন হচ্ছে দেবব্রত বসু, যার কথা আমরা এর আগেও শুনেছি। 1 বৎসর পূর্বে তিনি যুগান্তর পত্রিকার সহিত সমস্ত সম্বন্ধ পরিত্যাগ করিয়া নবশক্তির সম্পাদকের কাজ করিতেছিলেন। নবশক্তি উঠিয়া যাওয়ার পর সাধন ভজন লইয়া বাড়িতেই থাকিতেন, বাহিরের লোকের সহিত বড় একটা দেখাশোনাও করিতেন না। কিন্তু এক সুপ্রভাতে চলমান পর্বতবৎ তিনিও একদিন জেলে আসিয়া উপস্থিত হইলেন। এরপর উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন যে পণ্ডিত ঋষিকেশ আসার 2-1 দিনের আগে শ্রীরামপুর থেকে নরেন্দ্র গোসাইকে ধরে আনা হয়, নরেন্দ্রনাথ গোস্বামীকে। অর্থাৎ নরেন্দ্রনাথ, আমরা মতিলাল রায়ের লেখায় পাবো যে 5ই মে নাগাদ নরেন্দ্রনাথ গোস্বামী অ্যারেস্টেড হয়েছিলেন। অর্থাৎ আমরা মনে করতে পারি যে পণ্ডিত ঋষিকেশ অর্থাৎ উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যিনি বিশেষ সুহৃদ, তিনি হয়তো 7-8 তারিখ নাগাদ এই আলিপুর জেলে এসে উপস্থিত হন। এবং নরেন গোসাই এর সাথে সাথে আমরা আরেকজনের নাম পাবো চন্দননগর থেকে, যিনি ধরা পড়েন, মাস্টার মশাই চারুচন্দ্র রায়। চন্দননগরের
বিপ্লবী কার্যকলাপের প্রধান হোতা যদি কাউকে বলা যায়, তিনি অবশ্যই চারুচন্দ্র রায়। এবং এই চারুচন্দ্র রায় তার ছাত্রদের মধ্যে থেকে, তিনি চন্দননগরের ডুপ্লে কলেজের প্রিন্সিপাল ছিলেন, পরবর্তীকালে একসময় তিনি চন্দননগরের মেয়রও হন। এবং এই চারুচন্দ্র রায় তার ছাত্রদের মধ্যে থেকে বাছা বাছা ছাত্রদের নিয়ে চন্দননগরের যে বিখ্যাত শ্মশান রয়েছে বোড়াইচণ্ডীতলা, সেই বোড়াইচণ্ডীতলায় তাদেরকে এইম প্র্যাকটিস করাতেন এবং তাদেরকে বিপ্লব মন্ত্রে দীক্ষিত দিতেন। এবং এদের মধ্যে থেকেই আমরা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কানাইলাল দত্ত, শ্রীশ ঘোষের মতো বিপ্লবীদেরকে পেয়েছি। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছাত্র রাসবিহারী বোস হলেও চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আখড়া বা তার যে বৈপ্লবিক ট্রেনিং আমি বলবো, সেটার মধ্যে দিয়ে রাসবিহারী যাননি। মাস্টার মশাইয়ের সাথে তার কিছু ইন্টারাকশন নিঃসন্দেহে হয়েছিল। এরপর উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, চারুবাবুর বোধহয় অপরাধ যে কানাইলাল দত্ত ও আমি উভয়ই তাহার ছাত্র ও উভয়েরই বাড়ি চন্দননগর। যাহার ছাত্ররা এমন রাজদ্রোহী, তিনি রায়ই হন আর রায়চৌধুরী হন, তাহাতে কি আসে যায়, তাহাকে ধরিতেই হইবে। তো এরপর এক এক করে মোটামুটি 30-35 জন লোক কে আলিপুর জেলে নিয়ে আসা হয় এবং সেইখানেই প্রথম একটা সপ্তাহ মোটামুটি যারা এলেন তাদেরকে এক জায়গায় করা, এবং তারপরে একই ঘরের মধ্যে তো এতজনকে রাখা যায় না, ফলে সেখানে তাদেরকে আলাদা আলাদা কুঠুরিতে ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি। এবং জেলখানার খাওয়া দাওয়া নিয়েও এই সময় তিনি ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, সে এক সাংঘাতিক অত্যাচার। এবং ডাক্তার সাহেব এবং জেলার বাবু তারা তাদের সাথে দেখা করতে এলেন এবং তখন কয়েদিরা সবাই মিলে অনেকবার তারা জেলারকে জানান যে তাদের কি কি অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়ার অসুবিধা ইত্যাদি ইত্যাদি। এবং এই সময় আমরা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখায় একটা জিনিস পাবো, যে এই যে জেলখানার হাসপাতালের যিনি ডাক্তার ছিলেন, তিনি আদতে ছিলেন একজন আইরিশ মানুষ। এবং এই তরুণ কিশোর এবং যারা সিনিয়ররাও রয়েছেন, বিপ্লবীদের প্রতি তার যথেষ্ট মমত্ব বোধ ছিল। কারণ একমাত্র হাসপাতাল ছিল এমন জায়গা যেখানে কোনোভাবে ঢুকতে পারলে কিছুদিন অপেক্ষাকৃত ভালোভাবে থাকা যেত এবং ঠিকঠাক খাওয়া দাওয়া পাওয়া যেত। এবং সেই জন্যই এই ডাক্তারবাবুকে ধরে যখনই কেউ কিছু বলতেন, আমার এই অসুবিধা সেই অসুবিধা, মাথা ব্যথা, পেটে ব্যথা, চোখ ব্যথা থেকে শুরু করে, তিনি কিছুদিনের জন্য সেই বিপ্লবীকে হাসপাতালে ব্যবস্থা করে দিতেন। আমি এই আইরিশ ডাক্তারের কথা একটু বলে রাখলাম, কারণ আমাদের পরবর্তীকালে কিছু আলোচনায় হয়তো তার কথা উঠতে পারে। এবং সেইখানে আস্তে আস্তে তারপরে ওনারা জানতে পারলেন যে জেলখানার এই কড়াকড়ি নিয়মের মধ্যেও তারা কিছুটা স্বাধীনতা পেতে, মানে তারা খাওয়া দাওয়ার ব্যাপারে কিছুটা স্বাধীনতা পেতে পারেন যদি তারা এই জেলের যারা গার্ড ছিলেন তাদের এক এক সময় যদি তারা কিছু উৎকোচ বা ঘুষ দিতে পারতেন। তো এবং জেলের যে বিভিন্ন কুটুরি, তাদের মধ্যে কথাবার্তা বলা বারণ ছিল, কিন্তু সেখানেও একই উৎকোচ দিলে সে কাজ করা, মানে সে কথাবার্তাও বলা যেত। এরপরে আমরা দেখতে পাচ্ছি উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলছেন যে এরপরে আস্তে আস্তে সিআইডি অফিসাররা আসা শুরু করলেন, তারা বিভিন্ন লোকের সাথে কথা বলছেন, গল্প করছেন এবং অত্যন্ত নরম ভাবে কথা বলছেন, সহানুভূতির সাথে কথা বলছেন। ইহারা সপ্তাহখানেক যাতায়াতের পর নরেন্দ্র গোস্বামী যেন হঠাৎ একটু বেশি অনুসন্ধুৎস হইয়া দাঁড়াইল।
বাংলা ছাড়া ভারতের অন্য কোথাও বিপ্লবের কেন্দ্র আছে কিনা, আর থাকিলে সেখানকার নেতাদের নাম কি, ইত্যাদি অনেক রকম প্রশ্নই সে আমাদের জিজ্ঞাসা করিতে লাগিল। জেলের কর্তৃপক্ষের এক একজনের কথাবার্তায় বুঝিলাম একটা গোলমাল কোথাও বাঁধিয়াছে। ঋষিকেশ একদিন আসিয়া আমাকে বলিল, গোটা 2-3 বেয়ারা রকমের মাদ্রাজি বর্গি টর্গির নাম বানিয়ে দিতে পারিস? কেন রে? নরেন বোধহয় পুলিশকে খবর দিচ্ছে, গোটা কতক উদ্ভট রকমের নাম বানিয়ে দিতে পারলে সেনাতরা দেশময় অশ্বডিম্ব খুঁজে খুঁজে বেড়াবেক্ষণ। তাহাই হইল। মহারাষ্ট্রীয় কেন্দ্রের সভাপতি হইলেন শ্রীমান পুরুষোত্তম নাটকর, গুজরাটের সভাপতি হইলেন কিষানজি ভাওজি বা ওইরকম একজন কেউ। মাদ্রাজের ভার লইবেন কে? মাদ্রাজি নাম তৈরি করা শক্ত। খবরের কাগজে তখন চিদাম্বরম পিলের নাম দেখা গেছিল। ঋষিকেশ বলিল, যখন চিদাম্বরম মাদ্রাজি নাম হইতে পারে তখন বিশ্বম্ভরম কি দোষ করিল? আর পিলের বদলে যকৃৎ বা অমনি কিছু একটা পুড়িয়া দিলেই চলিবে। তো এই সময় জেলের মধ্যে কিছু পরিবর্তন করা হয়। এতে আমরা দেখতে পাবো যে বিপ্লবীদের সকলকেই একটা বড় হলঘর মতো জায়গায় তাদের সবাইকে একত্রে নিয়ে আসা হয় এবং অরবিন্দ ঘোষও এখানেই তাদের সঙ্গে থাকতেন, দেবব্রত বসুও থাকতেন এবং এছাড়া পাশাপাশি 3টে কুঠুরিতে তাদেরকে রাখা হয়েছিল। পাশের 2টো কুঠুরি অপেক্ষাকৃত ছোট এবং মাঝেরটি অপেক্ষাকৃত বড়। এখানে যারা একটু সিনিয়র বিপ্লবী ছিলেন, যেমন অরবিন্দ ঘোষ, দেবব্রত বসু, এবং যাদেরকে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন অপেক্ষাকৃত গম্ভীর যারা ছিলেন, অপেক্ষাকৃত গম্ভীর প্রকৃতি, তাহারা পাশের 2টা কুঠুরিতে আশ্রয় লইলেন। আর আমাদের মতো চ্যাংড়া যাহারা মাঝের বড় কুঠুরি দখল করিয়া মহোৎসবের আয়োজন করিতে লাগিল। এই সময় মেদিনীপুর থেকে হেমচন্দ্র দাস এলেন এবং এর আগে কলকাতার যে বিপ্লবীরা ছিলেন তাদের সঙ্গে তার খুব একটা আলাপ করার সুযোগ হয়নি। হেমচন্দ্র আসার পরে তিনি কয়েকদিনের মধ্যেই সবার হেমদা হয়ে দাঁড়ালেন এবং পাশের 2টি ঘরে যেখানে ধর্মালোচনা এবং লেখাপড়া চলতে লাগিল, মাঝের যে ঘরটা অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি বিপ্লবীরা রয়েছিলেন সেটা নাচ গান হাসি ঠাট্টার একটা আনন্দোৎসবের জায়গা হয়ে দাঁড়ালো। এরপরে প্রায় 40-45 জন সব মিলিয়ে বিপ্লবীরা সেখানে এলেন এবং উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, 3টে কুটুরির মধ্যে এত লোককে পুরিতে গেলে অন্ধকূপ হত্যার পুনরাভিনয় করতে হয় এবং ডাক্তার সাহেব তখন একটা ওয়ার্ড খালি করে কিছু মানুষকে সেখানে নিয়ে যান এবং তারপরে সেই ওয়ার্ডেই সবাইকে নিয়ে যাওয়া হয়। এবং এই সময় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, জেলের খাওয়া সম্বন্ধে নানারূপ অভিযোগ করায় ডাক্তার সাহেব আমাদের জন্য বাহির হইতে ফল ফুল মিষ্টান্ন পাইবার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। সুশীল সেনের পিতা প্রায়ই আম কাঁঠাল মিষ্টান্ন পাঠাইয়া দিতেন। কলিকাতার অনুশীলন সমিতির ছেলেরা মাঝে মাঝে ঘি চাল মশলা পাঠাইয়া দিত। সর্ববিদ্যা সিদ্ধ হেমদা সেগুলিকে হাসপাতালে লইয়া গিয়া পোলাও বানাইয়া আমাদের ভুরি ভোজনের ব্যবস্থা করিয়া দিতেন। এই সময় গানের আড্ডা বসত। হেমচন্দ্র উল্লাসকর, দেবব্রত বসু কয়েকজন খুব ভালো গান গাইতে পারিতেন, কিন্তু দেবব্রত গম্ভীর পুরুষ, বড় একটা গাইতো না। অনেক পীড়াপিড়িতে স্বরচিত কিছু গান তিনি শোনাতেন এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে সারা রাত ধরে তারা গান গল্প ইত্যাদি ওখানে করতেন। সেখানে যারা অপেক্ষাকৃত তরুণ তাদের মধ্যেই এই উৎসাহ বেশি ছিল এবং এইখানে স্বয়ং কানাইলাল দত্ত এই দলেই পড়তেন। অরবিন্দবাবু, দেবব্রত, বারীন্দ্র ভিন্ন সকলেই এই হট্টগোলে যোগ দিত। তবে মধ্যে মধ্যে উহারাও যে বাদ পড়িতেন তাহা নয়। ধরা পড়িবার পর বারীন্দ্রের মনে কোথাও একটা ভীষণ ধাক্কা লাগিয়াছিল। সে প্রায় সমস্ত দিন একখানা চাদর মুড়ি দিয়া লম্বা হইয়া পড়িয়া থাকিত। ফলে এইভাবেই তাদের মোটামুটি সময় কাটছিল। এখানে একটা মজার গল্প একটু পড়ে শোনাই। কানাইলাল প্রভৃতি 4-5 জন নিদ্রার কাজটা সন্ধ্যার পরেই সারিয়া লইত।
রাত 10টা-11টার সময় সকলে যখন ঘুমাইয়া পড়িত, তখন তাহারা বিছানা ছাড়িয়া কাহার কোথায় সন্দেশ, আম, বিস্কুট লুকানো আছে তাহার সন্ধান করিয়া ফিরিত। যেদিন সে সবকিছু মিলিত না, সেদিন একগাছা দড়ি দিয়া কাহারও হাতের সহিত অপরের কাছা, কাহারও কানের সহিত অপরের পা বাঁধিয়া দিয়া ক্ষুণ্ণ মনে শুইয়া পড়িত। একদিন রাত্রে প্রায় 1টার সময় ঘুম ভাঙিয়া দেখি কানাই একজনের বিছানার চাদরের তলা থেকে একখান বিস্কুটের কৌটো চুরি করিয়া মহানন্দে বগল বাজাইতেছে। অরবিন্দবাবু পাশেই শুইয়াছিলেন। আনন্দের সশব্দ অভিব্যক্তিতে তাহারও ঘুম ভাঙিয়া গেল। কানাই অমনি খানকতক বিস্কুট লইয়া তাহার হাতের মধ্যে গুঁজিয়া দিল। বিস্কুট লইয়া অরবিন্দবাবু চাদরের মধ্যে মুখ লুকাইলেন। নিদ্রাভঙ্গের আর কোনো লক্ষণও দেখা গেল না, চুরিও ধরা পড়িল না। এবং এছাড়া রবিবার দিন তাদের বাড়ি থেকে সবাই দেখা করতে আসছেন এবং সেই সময় রবিবার অবশ্যই তাদের একটা আনন্দের দিন, যখন তাদের সঙ্গে দেখা করতে বাড়ির লোকজনেরা আসছেন এবং বাড়ির লোকজনের সাথে তারা দেখা করতে পাচ্ছেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন যে এর মধ্যে একদিন তার শিশু পুত্রকেও নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওই জালের ফাঁক দিয়ে তিনি আর মানে নিজের ছেলেকে কোলে নিতে পারেননি এবং সেদিন জেলের একটা অত্যন্ত বাস্তব কদর্য রূপ ওনার চোখে ধরা পড়ে। এই সময় মোটামুটি জানা গেল যে হ্যাঁ, যেটা সন্দেহ করা হচ্ছিল সেটাই ঠিক। নরেন্দ্রনাথ গোস্বামী রাজসাক্ষী হতে রাজি হলেন এবং তাকে তখন ইউরোপিয়ান ওয়ার্ডের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এবার ম্যাজিস্ট্রেট মোকদ্দমা সেশন কোর্টে পাঠিয়ে দেন এবং সেখানেই তখন অনেকদিন ধরে এই মামলা চলতে থাকে এবং তখন রোজই আলোচনা হতো যে হয়তো কালাপানি হবে কিংবা ফাঁসি হবে কিংবা জেল হবে। কানাইলাল একদিন বলিল, খালাসের কথা ভুলে যাও, সব 20 বৎসর করে কালাপানি। শচীনের তাহাতে ঘোরতর আপত্তি। সে প্রমাণ করিতে বসিল 20 বৎসরের মধ্যে দেশ মুক্ত হবে। কানাইলাল গম্ভীরভাবে বসিয়া থাকিয়া বলিল, দেশ মুক্ত হোক বা না হোক আমি হব, 20 বৎসর জেল খাটা আমার পোষাবে না। এরপরে হঠাৎই একদিন কানাইলালের পেটে ব্যথা ভীষণভাবে শুরু হয় এবং কানাইলালকে হাসপাতালে পাঠিয়ে দিলেন এবং সে তখন থেকেই হাসপাতালে ছিল এবং তার কিছুদিন আগে মেদিনীপুরের সত্যেন বসুও তার কাশ রোগ অর্থাৎ অ্যাজমা ছিল এবং যার জন্য তিনিও তখন হাসপাতালেই থাকছিলেন। এবং কানাইলাল হাসপাতালে যাওয়ার 3-4 দিন পরেই একদিন সকালবেলা বিছানা হইতে উঠিয়া আমরা মুখ হাত ধুইতেছি, এমন সময় হাসপাতালের দিক হইতে 2-1টা বন্দুকের মতো আওয়াজ শুনিলাম। কিছুক্ষণ পরে দেখিলাম চারদিক হইতে কয়েদি পাহারাওয়ালারা হাসপাতালের দিকে ছুটিতেছে। ব্যাপার কি? কেহ বলিল বাহির হইতে হাসপাতালের উপর গোলা পড়িতেছে, কেহ বলিল সিপাহীরা গুলি চালাইতেছে। হাসপাতালের একজন কম্পাউন্ডার ঘুরপাক খাইতে খাইতে ছুটিয়া আসিয়া জেলার অফিসের কাছে শুইয়া পড়িল। ভয়ে তাহার মুখ বিবর্ণ হইয়া গিয়াছে। যে সংবাদ দিবার জন্য সে ছুটিয়া আসিয়াছিল তাহা তাহার পেটের মধ্যেই রইয়া গেল। প্রায় 10-15 মিনিট এইরূপ উৎকণ্ঠায় কাটিল। শেষে একটা পুরনো চোর ছুটিয়া আসিয়া সংবাদ দিল, নরেন গোসাই ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে কিরে? আগে হ্যাঁ বাবু, কানাই বাবু তাকে পিস্তল দিয়ে ঠান্ডা করে দিয়েছেন। ওই দেখুন গে যান না, কারখানার সম্মুখে একদম লম্বা হয়ে পড়েছে। আর জেলার বাবু আর একটু হলে হয়ে যেত, তিনি কারখানায় ঢুকে পড়ে বেঞ্চির তলায় লুকিয়ে প্রাণটা বাঁচিয়েছেন। প্রায় 15 মিনিট পরে জেলের পাগলা ঘন্টা বাজিয়া উঠিল। চারিদিক হইতে জেলের প্রহরীরা ছুটিয়া আসিয়া হাসপাতালের দিকে চলিল। কিছুক্ষণ পরে দেখিলাম কানাই ও সত্যেনকে ধরিয়া 44 ডিগ্রির দিকে লইয়া যাইতেছে, অর্থাৎ যে ছেলে কেউ কারোর সঙ্গে কথা বলতে পারে না এরকম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ মোটামুটি 2রা মেতে ধরা পড়ার পর 31শে অগস্ট পর্যন্ত আজকে আমরা এই আলোচনাটার মধ্যে দিয়ে এলাম। এবার যেটা বলেছিলাম, আমরা এর পরের দিন কানাইলাল এবং সত্যেন বসুর এই যে নরেন গোসাইকে মারার যে তাদের যে পরিকল্পনা এবং তাদের পরিকল্পনাকে রূপায়িত করা, এই নিয়ে আমরা পরের দিন কিছু আলোচনা করব। এছাড়া মুরারিপুকুর আলিপুর বোম কেস কিভাবে এগোতে শুরু করলো, কিভাবে আস্তে আস্তে তার জাজমেন্ট এলো, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আজকের আলোচনার আমরা দ্বিতীয় পর্যায়ে আসছি, অর্থাৎ প্রথমেই যেটা বললাম
যে দুজন শিক্ষকের কথা আজকে বলবো। দুজন শিক্ষকের মধ্যে প্রথম যার কথা বলবো তিনি অবশ্যই চারুচন্দ্র দাস, চারুচন্দ্র দত্ত। চারুচন্দ্র দত্ত ছিলেন চন্দননগরের ডুপ্লে কলেজের প্রিন্সিপাল, এবং ডুপ্লে কলেজ নাম হলেও সেখানে তখন মানে স্কুল হিসেবে লেখাপড়া হতো, এবং সেই ডুপ্লে কলেজ থেকে তিনি তার ছাত্রদের মধ্যে থেকে বাছা বাছা সেই সব ছাত্রদের নিয়ে আস্তে আস্তে মানে বিপ্লবের আগুন জ্বালিয়ে তুলতে শুরু করেন। এবং তার এই ছাত্রদের মধ্যে অবশ্যই মানে প্রধান উল্লেখযোগ্য মানুষ নিঃসন্দেহে কানাইলাল। কানাইলাল যখন পুনে থেকে চলে এলেন তার মামা বাড়িতে, এবং তারপরে তার বাবার মৃত্যুর পর তিনি যখন পাকাপাকি ভাবে মামা বাড়িতেই রয়ে যান, সেই সময় তিনি ডুপ্লে কলেজে ভর্তি হন। এবং আমি সুভাষ বলছি নারায়ণ সান্যালের লেখায় পাবো, যেটা তিনি মনীন্দ্রনাথ নায়েক এবং আরো কয়েকজনের লেখা মানে অনুসরণ করে লিখেছেন, যে কানাইলাল সেই সময় বাংলা খুব ভালো জানতেন না। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সন্ধেবেলায় তাকে নিজের বাড়িতে ডেকে বাংলা পড়াতেন, এবং এই বাংলা পড়ানোর মাধ্যমে পলাশীর যুদ্ধ থেকে শুরু করে সিপাহী বিদ্রোহের যে ইতিহাস সেই গল্প বলা, রমেশচন্দ্র দত্তের বঙ্গবিজেতা রাজপুত জীবন সন্ধ্যার মতো বই পড়ানো, এর মাধ্যমে বাংলা শেখানোর সাথে সাথে তিনি কানাইলালকে তৈরি করেন। সেই কানাইলালকেই তিনি বোড়াইচণ্ডীতলায় যে শ্মশান চন্দননগরের, সেখানে তিনি তার পিস্তলের যে এইম সেটা প্র্যাকটিস করান। এবং পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে কানাইলালের একটি গুলিও কিন্তু তার লক্ষ্য থেকে সরে যায়নি। কানাইলালের প্রতিটি গুলি নরেন গোসাইকে বিদ্ধ করেছিল। এবং এরপর কানাইলাল ছাড়াও উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিজেও তার ছাত্র, শ্রীশচন্দ্র ঘোষ তার ছাত্র, এবং কলেজের তার নিজের কলেজের সাথে সাথে আরেকটি যে জায়গায় তিনি এই মানে কিশোর তরুণদেরকে ট্রেনিং দিচ্ছিলেন, সেটা তখন ছিল সুরিত সম্মিলনীর পাঠাগার। সেই পাঠাগারে তিনি বাংলাদেশ এবং তার বাইরে থেকে খুব বিখ্যাত যারা লাঠিয়াল, খুব বিখ্যাত যারা তলোয়ার খেলোয়াড়, তাদেরকে এনে এনে তিনি সেখানকার ছেলেদের তৈরি করেছেন, কুস্তি শিখিয়েছেন। এবং এই মুরারিপুকুর মামলায় চারুচন্দ্র নিজেও ধরা পড়লেন, এবং ধরা পড়ার পর দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। এবং তারপরে যখন চিত্তরঞ্জন দাস এই মামলা লড়া শুরু করলেন, ফরাসি প্রজা হওয়ার কারণে চারুচন্দ্র রায় ছাড়া পান। এখানে একটা কথা আমি বলবো, যে পরবর্তীকালে আমরা অনেক কিছু আলোচনায় দেখি যে অরবিন্দ ঘোষ যখন কলকাতা ছেড়ে পন্ডিচেরির দিকে যাচ্ছেন, তখন চন্দননগরে তিনি কিছুদিনের জন্য আশ্রয় চেয়েছিলেন, এবং চারুচন্দ্র রায় সেই সময় তাকে সেখানে আশ্রয় দেননি, তার বাড়িতে তিনি আশ্রয় দেননি। এই আশ্রয় দিয়েছিলেন মতিলাল রায়। মতিলাল রায়ের বাড়িতেই অরবিন্দ ছিলেন। সে আলোচনায় আমরা পরে আসবো, সে বাড়ির ছবিও আমরা দেখব। এইবারে এই একটি ঘটনা দিয়ে মাস্টার মশাইকে বোধহয় বিচার করা যায় না, কারণ তখন তিনি নিজেই সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন, তার পরিবারের ওপর প্রচুর বিপর্যয় এই সময়ের মধ্যে নেমে এসেছে। ফলে হয়তো সেই প্রৌঢ় মানুষটিও নিজেকে একটু গুছিয়ে নিতে চাইছিলেন। পরবর্তীকালে যখন তিনি চন্দননগরের মেয়র হন, সেই সময় চন্দননগরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের, চট্টগ্রাম বিদ্রোহের যে কয়েকজন বিপ্লবী আশ্রয় নিয়েছিলেন, এবং জীবন ঘোষাল সেখানে মারা যান। চার্লস টেগার্ট একটা বিরাট অপারেশন করেন চন্দননগরে এই বিপ্লবীদের ধরার জন্য, এবং সেখানে জীবন ঘোষাল মারা যান। এবং সেই জীবন ঘোষালের মৃতদেহ নিয়ে চন্দননগরে যে বিরাট সমাবেশ হয়েছিল, যে মিছিল হয়েছিল,
তার নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন এই চারুচন্দ্র রায়। তো এই মাস্টার মশাইয়ের কথা আমরা আজকে শুনলাম। এছাড়া যার কথা বলবো, হ্যাঁ তার কথা হয়তো অপেক্ষাকৃত কিছু বেশি লোক জানেন। কটকের র্যাভেনশা কলেজিয়েট স্কুল, 1908 পরের ঘটনা, 1910-11 ঘটনাই হবে। ক্লাস 7-8 একটি ছেলে, জানকীনাথ, বিখ্যাত অ্যাডভোকেট জানকীনাথ বসুর ছেলে সুভাষচন্দ্র বসু, সে কিশোর বাজারে গিয়ে কোনোভাবে ক্ষুদিরাম বসুর একটি ফটো পায় এবং সামনেই ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন সেটা জানতে পেরে সে এসে হোস্টেলের ছেলেদের বলে যে আমরা 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে আমরা অনশন করব, সারাদিন কিছু খাবো না। সেই সময় র্যাভেনশা কলেজিয়েট স্কুলের যিনি হেডমাস্টার মশাই ছিলেন শ্রী বেণীমাধব দাস, মাস্টার মশাই খুব ভালো করে জানতেন যে সরকারি স্কুলে এই রকমের একটা জিনিস যদি তিনি অনুমতি দেন তাহলে তার উপরে কি কোপ নামতে পারে। এতটুকু ভয় না পেয়ে তিনি তার ছেলেদেরকে উৎসাহিত করেন এবং এই ঘটনা কিন্তু সুভাষচন্দ্রের জীবনের নেতৃত্ব দানের প্রথম ঘটনা এবং নেতা হিসেবে সুভাষচন্দ্রের অভিষেক ঘটে ক্ষুদিরামের মৃত্যুদিনে তাকে স্মরণ করতে গিয়ে। এরপর কটক থেকে সুদূর কৃষ্ণনগরে বদলি করে দেওয়া হয় বেণীমাধব দাসকে এবং বেণীমাধব দাস সেখানে তিনি তৈরি করেছিলেন হেমন্ত কুমার সরকারকে, যাকে আমরা পরবর্তীকালে দেখব যিনি সুভাষচন্দ্রের অত্যন্ত বড় সুহৃদ এবং সুভাষচন্দ্রের বৈপ্লবিক কাজকর্মে তিনি যথেষ্ট জড়িত। এছাড়া বেণীমাধব দাসের আরেকটি বড় পরিচয়, বাংলার ভারতবর্ষের অন্যতম উল্লেখযোগ্য মহিলা বিপ্লবী বীণা দাসের তিনি বাবা এবং বীণা দাসকে গভর্নরকে গুলি করার পর যখন জেলে নিয়ে যাওয়া হয় তখন তাকে যখন স্টেটমেন্ট দিতে বলা হয় লিখিতভাবে, তিনি কোনো স্টেটমেন্ট দিতে রাজি হননি এবং সেই সময় যখন আচার্য বেণীমাধব দাস দেখা করতে যান তখন পুলিশ বলেছিল যে আপনি মেয়েকে বলুন স্টেটমেন্ট দিতে এবং বীণা দাস নাকি তখন বলেছিলেন যে বাবা কোনোদিনও আমাকে একথা বলবে না, শুধু শুধু বাবাকে বিরক্ত করবেন না। আজকে শিক্ষক দিবসের একদিন পরে দাঁড়িয়ে এরকম দুজন শিক্ষককে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা জানাই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেন নির্ভীক অকুতভয় হিসেবে তৈরি করতে পারি। যদি মনে হয় যে সমাজে কোনো বিপ্লবের পরিবর্তনের দরকার, তাহলে এই চারুচন্দ্র রায়, বেণীমাধব দাসের মতো আমরা যেন তাদেরকে হঠাৎ করে বিপ্লবের মিছিলে না নামিয়ে দিয়ে তৈরি করার মতো সময় দিয়ে তাদেরকে শিক্ষায় এবং অনুশাসনের মধ্যে দিয়ে তৈরি করতে পারি, সেটুকুই যেন আমাদের লক্ষ্য হয়। এরপর বলবো আজকে আগামী 9ই সেপ্টেম্বর বালাসোরের যুদ্ধের দিন। বালাসোরের যুদ্ধ এর আগে বাঘাযতীন কতগুলো কথা বলেছিলেন। বাঘাযতীনকে তাদের যে কপ্তিপদায়, তাদের দলের যে ব্যক্তি ছিলেন, তিনি বাঘাযতীনকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিলেন। পৌঁছে দিয়ে অনেক ঘুরপথে যখন তিনি নিজের বাড়ি ফেরেন, রাত 1টার সময় হঠাৎ তার জানলায় একটা আওয়াজ হয়। জানলা খুলে দেখেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে। তিনি বলেন যে যতীন, তোমার তো বাড়ি যাওয়ার কথা, তুমি আবার এখানে কি করতে এলে? বাঘাযতীন বলেছিলেন, শুধু নিজের প্রাণটুকু বাঁচিয়ে বিপ্লব হয় না দাদা, আজ আমি আমার জাত চিনিয়ে যাব, আপনি শুধু আপনার বন্দুকটা আমাকে দিন। এবং এক অসম যুদ্ধে তিনি নামছিলেন, তিনি সেটা জানতেন। সামনে চার্লস টেগার্ট এবং কিলবির নেতৃত্বে বিরাট ব্রিটিশ বাহিনী, তারা অস্ত্রে শস্ত্রে খাদ্যে রসদে একেবারে পরিপূর্ণ সাপোর্ট নিয়ে তারা যুদ্ধ করতে নামছিল। অপরদিকে 5 জন বিপ্লবী, যাদের কাছে, যারা প্রায় বহুদিন পর্যন্ত
খাওয়া দাওয়া ভালো করে করতে পারেননি, শেষ দুদিন তো একেবারেই নয়। সেই অবস্থায় তারা যুদ্ধ করতে নেমেছিলেন। তাদের অত্যন্ত স্বল্প পুঁজি নিয়ে, স্বল্প অস্ত্রশস্ত্র নিয়ে। এই অসম যুদ্ধে বাঘা যতীন বলেছিলেন, আজ আমরা মরলে দেশ জাগবে। এই যুদ্ধকে পরবর্তীকালে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তুলনা করেছিলেন আধুনিক যুগের হলদিঘাটি বলে। অপরপক্ষে কুখ্যাত চার্লস টেগার্ট পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছিলেন এবং বলেছিলেন, আই স দ্য ব্রেভেস্ট ইন্ডিয়ান অ্যাট দ্য ব্যাটল অফ বালাসোর। বলেছিলেন, যতীন মুখার্জি যদি বিদেশে জন্মাতেন তাহলে অবশ্যই ট্রাফালগার স্কোয়ারে তার মূর্তি স্থাপন করা হতো। এবং এরপর আমরা দেখতে পাবো যে যতীন মুখার্জি মারা যাওয়ার পর তিনি আহত অবস্থায় ধরা পড়েন। ধরা পড়ার পর যখন তাকে রেল হাসপাতালে নিয়ে আসা হয়, বাঘা যতীন নাকি বলেছিলেন, এত রক্ত ছিল, যাক পুরোটাই দেশকে দিয়ে যেতে পারলাম। এবং ওই রকম আহত অবস্থাতেও বাঘা যতীন চার্লস টেগার্টকে ডেকে বলেছিলেন, এখনো পর্যন্ত বাংলাদেশে বিপ্লবের যা কিছু হয়েছে তার দায়ভার একমাত্র আমার, তুমি আমার ছেলেদেরকে বিরক্ত করো না। এবং এই সময় তার বিপ্লবী দলের, যুগান্তর দলের যারা ছিলেন, যাদুগোপাল মুখোপাধ্যায় এবং আরো কয়েকজন, তারা কলকাতা থেকে রওনা হয়েছিলেন রেল হাসপাতাল থেকে বাঘা যতীনকে তারা বের করে আনবেন বলে। কিন্তু যখন তারা পৌঁছন 10 তারিখে, তখন তারা জানতে পারেন যে বাঘা যতীন, মানে তখন তার আগেই বাঘা যতীন তার এই জন্মের কাজ শেষ করে অমরত্বের পথে যাত্রা করেছেন। আগামী 9 এবং 10 সেপ্টেম্বর যদি সম্ভব হয়, এই বিপ্লবীদের, যারা কপ্তিপদার জঙ্গলে বালেশ্বরে এই যুদ্ধ করলেন, যারা আশা করেছিলেন যে তারা মরলে দেশ জাগবে, সেই চিত্তপ্রিয়, নীরেন, মনোরঞ্জন, বাঘা যতীন, এদেরকে স্মরণ করবেন আপনারা, আমি আশা করব। এবং বাঘা যতীনের বিভিন্ন গল্প মানে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ছোট ছোট গল্পের মতো করে ছড়িয়ে দিন, যাতে তারা নিজেদের পূর্বপুরুষকে, পূর্বসূরীকে তারা জানতে পারে। আজকের আলোচনা যথেষ্ট দীর্ঘ আলোচনা করেছি, আমার মনে হয় এরপরে থামা প্রয়োজন। আজকের আলোচনা এখানেই শেষ করব। পরের দিন থেকে আমাদের আলোচনা, যেরকম বললাম, আলিপুর বোমার মামলার সাথে সাথে পরের দিন হয়তো কানাইলাল সত্যেনকে নিয়ে এরপরের দুদিন আমরা একটু আলোচনা করব। তারপরের যে আলোচনাটায় আমরা আসব সেটা মোটামুটি আপনারা ওই আলিপুর বোম কেসের সাথে সাথে সমান্তরালভাবে চন্দননগর এবং বাঘা যতীনের যে দল, যুগান্তর দল, তাদেরকে নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশা করছি আগামী সপ্তাহে আবার আমরা দেখা করব। জয় হিন্দ।